আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 25 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে। 301 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 98টা, ডিক্লাইন 216টা, আনচেঞ্জ 80টা। 1 মিনিট যে ছাড় সে অনুযায়ী কিন্তু সেল ছিল মার্কেট আজকে, কারণ যেহেতু ইন্ডেক্স মাইনাস স্বাভাবিকভাবে সেল ভলিউমটা বেশি ছিল মার্কেটে। টপে আজকে গ্রিল আছে, সিমট্যাক্স, ফার্স্ট প্রাইম, লুজারে মুন্নু এগ্রো, আইসিবি। ভ্যালুতে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, বিএসসি ফাইন ফুড, ভলিউমে ড্রাগন চোটার, জিপিএস ইস্পাত, রবি। আর ট্রেডে হচ্ছে বিএসসি, ওরিয়ন ইনফিউশন, ফাইন ফুড, আইসিবি। ইন্ডেক্স মোবারে যদি বলি ব্যাটবিসি 2.33, খান ব্রাদার্স 0.98, বিএসসি 0.97, আর আইএফআইসি ব্যাংক 0.81। আর ইন্ডেক্স নেগেটিভ করছে ইসলামী ব্যাংক 4.05, স্কয়ার ফার্মা 6.39 এবং বিকন ফার্মা 1.98। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে সারাদিনের। এর ভিতরে যদি দু একটা বিষয় বলি সেটা হচ্ছে রবি শেয়ারটা কিন্তু কিছু মোটামুটি একটা লেভেল পর্যন্ত বেড়েছে। আমি মনে করি 20% বা 25% কিন্তু রবি বেড়েছে। সুতরাং এই ক্ষেত্রে প্রফিটে যারা আছেন তারা হয়তো কিছু চিন্তা করতে পারেন। আর ফার্স্ট প্রাইম আজকে 6%-এর মতো, 5% বা 6%-এর মতো বেড়েছে, ভালো। কিন্তু শেয়ারটা তারপরেও আমি বলবো যে তার আগের যে সাপোর্ট সেখানে আসে কিনা সেটা দেখার বিষয় আছে। আর আইসিবি আজকে ডাউনে আছে, লুজার আজকে আইসিবি আছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন যে 3,000 কোটি টাকা ফাইল কিছুদিন আগে, যাকে নিয়ে তো কিচ্ছা কাহিনী, এটা দাম কমার একটা তো কিছুটা দাম বাড়ছে, সে কারণে কমতেছে। কিন্তু আরও একটা নিউজ হচ্ছে কর্পোরেট পরিচালক আইসিবির শেয়ার সে সেল করে দেবে। এটা পরিচালকরা যখন শেয়ার সেল করে দেয় তখন এটা একটা ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট ওই শেয়ারের উপরে পড়ার সম্ভাবনা বেশি থাকে, সেটাই পড়তেছে। সবসময় যে সত্য সেটা না, কিন্তু এটা হয়, এটা হওয়ার সম্ভাবনা বেশি। এই হচ্ছে মোটামুটি অবস্থা। 300 কোটি টাকার লেনদেন, লেনদেনের পরিমাণ কোথায় চলে আসছে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। এত কমে গেছে লেনদেন, যেটা কল্পনারও বাহিরে। আইসিবির আসলে কোনো টাকাই মার্কেটে আদৌ ঢুকছে কি না আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে না এখনও কোনো টাকা এখানে আসে নাই। এখন কিন্তু সবাই চুপ, আপনারা দেখতেছেন, প্রতিটা সেক্টর থেকে চুপ। বাংলাদেশ ব্যাংক চুপ। এই যে মার্কেটের এই অবস্থা হচ্ছে, কিছু হচ্ছে না, কিন্তু সবাই চুপ। অর্থ উপদেষ্টা জেট ক্যাটাগরি নিয়ে কথা বলে আসতে উনি ঘুমাই গেছে, আর বাকিরাও মোটামুটি চুপচাপ আছে। আইসিবিও এখন কোনো কথা বলতেছে না। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান তো কোথায় আছে, উনি বান্দরবনে গেছে, বাঁশি বাজাইতে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি, না রাঙ্গামাটি গেছে, উনি ভালো জানে। তো এই হচ্ছে অবস্থা মার্কেটের। এখন বিনিয়োগকারীদের অবস্থানটা কী হবে দেখুন, আমি আপনাদের বিষয়ে একটুকু বলতে পারি। আপনারা টেকনিক্যাল ভিউ কখনো ওই মার্কেটে দেখবেন না। ইদানিং আবার আরেকটা কথা প্রচারিত হচ্ছে যে ডাউন ট্রেন্ড মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, আপ ট্রেন্ড মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। ডাউন ট্রেন্ড মার্কেটে তো করবেই না, অ্যান্ড আপ ট্রেন্ড মার্কেটও করে না। হ্যাঁ, এর নতুন নতুন জাল হাদিস বের করার কোনো কারণ নাই। কোনো কোনো ইয়েতে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনোটাতেই টেকনিক্যাল ভিউ কাজ করে না। আপনারা দেখেন মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু উপরে গেছে কত, 4টা ওয়ার্কিং ডেজ আগে, আর 4টা ওয়ার্কিং ডেজ পরে এখন মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচে চলে আসছে এবং খুব ভয়ঙ্করভাবে নিচে চলে আসছে। তাহলে মার্কেটের আপনি কী বলবেন মার্কেটকে? মার্কেটের কোনো অস্তিত্ব বা কোনো কিছু আছে? হ্যাঁ, আমি আপনাদের এখন যারা আমার ভিডিও শুনতেছেন, আমি শুধু আপনাদেরকে এটুকু বলবো, আপনার শেয়ারের প্রাইস কিন্তু এখন আর কমতেছে না, খুব বেশি বাড়তেছে না। যারা জেড ক্যাটাগরি কিনেছেন আগে, আমি জেড ক্যাটাগরি নিয়ে আরেকটা কথা বলি। আমি বলেছি যে জেড ক্যাটাগরি নিয়ে বলছি, অনেকের হয়তো জেড ক্যাটাগরি শেয়ার ছিল, অনেকে বলছেন যে আমি তো যখন কিনেছি তখন তো জেডে ছিল না। সেটা আপনার ভুল না। আপনি জেডে যখন ছিল না তখন কিনেছেন, সেটা তো অবশ্যই, কিন্তু অনেকে আছে যারা জেনে শুনে বুঝে জেডে শেয়ার কিনেছে আগ থেকে। আমি তাদের কথাই মূলত বোঝানোর চেষ্টা করছি। তো সেটার ইম্প্যাক্ট এই যে গত 12-13 দিন, 12-13টা ওয়ার্কিং ডেজে জেড গ্রুপের শেয়ারের দাম বাড়ছে। এখন শেয়ারগুলো কোথায় একবার চিন্তা করেন। আপনি আগে অন্য শেয়ারগুলো লসে সেল দিয়ে এখানে আসছেন একটু প্রফিট করবেন দ্রুত, কিন্তু সেই দ্রুত প্রফিটটা হয় নাই, উল্টা কোথায় চলে গেছে আরও। আপনি এখানে খুব বেশি আসলে একটা শেয়ারে এন্ট্রি দেওয়ার আগে 10 বার আসলে চিন্তা ভাবনা করা উচিত। কেন এন্ট্রি দিচ্ছেন, কী জন্য এন্ট্রি দিচ্ছেন, কী কারণে এন্ট্রি দিচ্ছেন।
সুতরাং সাবধানতা অবলম্বনটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। হুট করে আপনার মানে এলোমেলো শেয়ারে এন্ট্রি দেওয়ার কোনো যুক্তি নেই, আপনারা এটা করবেন না। এই যে ন্যাশনাল ব্যাংক কিন্তু কোনো লভ্যাংশ ঘোষণা করবে না ডিসেম্বর মাসের। তারা ঘোষণা করছে তারা কোনো লভ্যাংশ দিবে না। তো এখন আমার কথা হচ্ছে কি, মানে লভ্যাংশ আপনি নেওয়ার বিষয় না যে লভ্যাংশ 3%, 4% বা 10%। লভ্যাংশটা যদি দেয়, একটা ভালো ব্যাংক যখন লভ্যাংশ ঘোষণা করে, একটা শেয়ারের প্রাইস কিন্তু অনেকভাবে বাড়ে। ইন্ডেক্স যখন পজিটিভ থাকে তখন শেয়ারের প্রাইস বাড়ে। ইপিএস যখন একটা নতুন ভালো একটা ইপিএস আসে কোয়ার্টার 1 to 3-তে, ইপিএসের সময় একটা শেয়ারের প্রাইস বাড়তে পারে। কোনো নিউজের কারণে শেয়ারের প্রাইস বাড়তে পারে। ডিভিডেন্ড ঘোষণা করলে শেয়ারের প্রাইস বাড়তে পারে। রেকর্ড ডেট আসলে তখন রেকর্ড ডেটের আগে শেয়ারের প্রাইস বাড়তে পারে। এজিএমের আগে শেয়ারের এজিএমের পরে বা আগে শেয়ারের প্রাইস বাড়তে পারে। এই ঘটনাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটে ভালো শেয়ারের ক্ষেত্রে, কারণ ইপিএস ভালো শেয়ারেরই আসে, ডিভিডেন্ড ভালো শেয়ারই দেয়। তো ওই ক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে শেয়ারের প্রাইস বাড়ার। কিন্তু যারা ডিভিডেন্ড নাই, ইপিএস কোনো কিছু নেই, তাদের শেয়ারের প্রাইসগুলো কেন বাড়তেছে? কেউ বাড়াচ্ছে, এই জন্য বাড়তেছে। তো এখন ওইগুলোতে এন্ট্রি নিয়ে তো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, কারণ ওখানে যারা এখানে ওই শেয়ার নিয়ে যারা প্লে করে, তারা নিশ্চয়ই আপনি এখান থেকে প্রফিট করে বের হবেন এই সুযোগ আপনাকে তো তারা দিবে না, অবশ্যই দেবে না। একটা দুটো সুযোগ হয়তো আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু 3 নাম্বার 4 নাম্বার সুযোগে গিয়ে মূলধন সহকারে হারিয়ে ফেলতে হবে। তো সব কিছু মিলে বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা হুট করে কোনো শেয়ারে এন্ট্রি নেবেন না। এই এমনিতেই তো সবাই লসে আছে। 1200 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস, এর আগে 1500 পয়েন্ট, গত 1 বছর ধরে ইন্ডেক্স পড়তেছে। এই 24 সালের পুরোটাই তো শেষ হয়ে গেল, বছরও শেষ। এখানে তো একদিকে লস আছে, কিন্তু যারা ওই লসটাকে ভোগ করে বের হয়ে আসছে, জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি শেয়ার কিনে কিছুটা প্রফিট করবে, তারা আবার আরও বেশি লসে এখন পড়লো, আরও বেশি লসে পড়লো। তো আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলবো, আপনারা কোনো শেয়ার এই মুহূর্তে সেল দিবেন না। আসলে এখন আর শেয়ারের প্রাইস খুব বেশি পড়তেছে না, এখন খুব বেশি বাড়তেওছে না, কিছুই হচ্ছে না। জাস্ট এই যে 301 কোটি টাকার লেনদেন দেখতেছেন আপনারা, আমি এটা মনে করি না এটা রিয়েল কোনো ট্রানজ্যাকশান। 3 কোটি টাকার লেনদেন হয়েছে কিনা বৈধ বা আমার সন্দেহ আছে। কারো যদি বউ বাচ্চা যদি হাসপাতাল ভর্তি থাকে, কারো যদি একেবারে ইমার্জেন্সি কোনো মানে কষ্ট থাকে, তাহলে হয়তো শেয়ার সেল করে দিয়ে সে ওই অন্য কোনো কাজ করে। এছাড়া মনের আনন্দে মানে ট্রেড করার জন্য, প্রফিট করার জন্য, হ্যাঁ, এটার কি বলে, কেউ শেয়ার সেল দেয় নাই। আমি 301 কোটি টাকার শেয়ার সেল হওয়ার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, কোনো কিছু নাই। এগুলো হচ্ছে জাস্ট ইনসাইডার ট্রেডিং যারা করে, তারা মূলত এক কোট থেকে আর কোটে, মানে একটা মার্কেট আছে, এটাকে দেখাইতে হবে যে মানে এখানে লেনদেন হয়, এটুকু, আর কিছু না। এটার জন্যই 300 কোটি টাকা লেনদেন করা, আর কিছুই না। আদৌ 30 কোটি টাকার লেনদেন হয়েছে কিনা বা 3 কোটি টাকার লেনদেন হয়েছে কিনা, রিয়েল ট্রানজ্যাকশান হয়েছে কিনা সন্দেহ আছে। তো সুতরাং আপনারা সাবধান থাকবেন। আপনারা খুব দ্রুত সুইচ করার চেষ্টা করবেন না শেয়ারে, খুব দ্রুত সুইচ করা মানে এই আপনি এই মুহূর্তে যদি কোনো শেয়ারে কিনেন, আমি তো বলবো যে আপনারা এখন কোনো শেয়ার সেল করবেনই না, কী বলে সেল করবেন না। কিন্তু আপনি যদি বাই করতে চান, অন্তত এইটুকু মাথা নিয়ে আপনারা বাই করবেন শেয়ারগুলো। হ্যাঁ, করেন। এখন এই মুহূর্তে শেয়ার বাই করার খুবই, ওই যে আপনি শেয়ারের প্রাইস 10 টাকা আছে, কিন্তু সে ডিভিডেন্ড দিচ্ছে 12% ক্যাশ ডিভিডেন্ড, ওই শেয়ারগুলোতে আপনি থাকেন এখন, ওইখানে ট্রেড করেন, আপনি ওইখানে থাকি ওইখানে ট্রেড করেন। মানে ভালো শেয়ারের থেকে আপনি ট্রেড করার চেষ্টা করেন। যদি আটকে যান, তাহলে অন্তত আপনার ডিভিডেন্ড আছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।